তাহলে সেটা গণভোটের মাধ্যমে সেটাকে পাশ করতে হবে। কিন্তু সংবিধান সংশোধনের আলোচনায় উচ্চকক্ষের ভূমিকা কি হবে সে ব্যাপারটা আজকে অনিশ্চিত অবস্থায় রয়েছে। আমরা আমাদের পার্টির তরফ থেকে প্রস্তাব রেখেছি যে উচ্চকক্ষ গঠিত হবে, সেই উচ্চকক্ষের 2/3 মেজরিটিতে যেন সংবিধান সংশোধনের দিকে যায়। সব মিলিয়ে নিম্নকক্ষের 2/3, উচ্চকক্ষের 2/3 মেজরিটি এবং বিশেষ বিশেষ অনুচ্ছেদগুলোর ক্ষেত্রে গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধিত হবে, এই প্রস্তাবনাই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে করা হয়। সেটা নিয়ে বিশদভাবে কথা হয়েছে। উচ্চকক্ষে যদি কোনো আইন রেফার্ড হয়, নিম্নকক্ষে সেটা আলোচনা হয়ে যাওয়ার পরে সেখানে উচ্চকক্ষে সেগুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে। উচ্চকক্ষ যদি সেগুলোকে অ্যাপ্রুভ না করে তাহলে সেটা আবার নিম্নকক্ষে ফিরে যেতে পারে, আবার সেটা নিম্নকক্ষ থেকে যদি উচ্চকক্ষে আসে, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে নিম্নকক্ষের যে আইন, স্বাভাবিক যে আইন, সেটা পাশ হয়ে যাবে রাষ্ট্রপতির সম্মতির জন্য। কিন্তু সংবিধান সংশোধনের মতো যে বিষয়, সেখানে উচ্চকক্ষের 2/3 মেজরিটির কথা আমরা বলেছি, কয়েকটি দল সিম্পল মেজরিটির কথা বলেছে সংশোধনের ক্ষেত্রে। সে বিষয়টা উচ্চকক্ষের সঙ্গে জড়িত থাকবে। আবার একই সাথে আমরা পূর্বে যে এনসিসির কথা বলা হয়েছিল, যেটাকে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ কমিটি হিসেবে বর্তমানে নামকরণ করা হয়েছে, সেই জায়গাটাতে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ফর্মুলাতে উচ্চকক্ষের একটা সুস্পষ্ট ভূমিকার কথা আমরা বলেছি। উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের মধ্য দিয়ে যে দলগুলোর অন্তত 1% ভোট রয়েছে, তারাও যদি উচ্চকক্ষে অংশগ্রহণের সুযোগ পায়, সেক্ষেত্রে একটা বহুদলীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক চর্চার জায়গা আমরা নিশ্চিত করতে পারবো। বাংলাদেশের প্রাতিষ্ঠানিকভাবে বহু মতের কথা বলার জায়গাটা তৈরি হবে। সেই জায়গায় আমরা হাউসে খেয়াল করেছি, অধিকাংশ দল পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বিন্যাসের ব্যাপারে একমত হলেও বিএনপি এবং তার সঙ্গে গুটিকতক দল তারা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচন চায় না, এবং সেই না চাওয়ার জায়গাটিকে উচ্চকক্ষের এজেন্ডাকে সংস্কার কমিশনের প্রস্তাবনা থেকে, আলাপ থেকে বাইরে রাখার একটা প্রবণতা আমরা খেয়াল করছি। সংস্কারের আলাপগুলোকে এখন সংখ্যাতাত্ত্বিক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যে 20টা সংস্কার প্রস্তাবনা, আমরা 12টা মেনেছি, 8টা মানিনি, সবগুলোকেই কেন আমাদেরকে মানতে হবে, এই একটা কথার দিকে তারা চেয়েছে। কিন্তু আমরা খেয়াল করে দেখেছি, অবশ্যই আমাদের রাষ্ট্রের অনেকগুলো জায়গায় আমাদেরকে সংস্কার করতে হবে। যেসব ছোটখাটো বিষয়গুলোতে সকল দল অটোমেটিক্যালি আমরা একমত হয়েছি, সেগুলো ব্যতি রেখে মৌলিক সংস্কারের প্রশ্ন যখন আসছে, যখন সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে একটা সমন্বিত নিয়োগ কমিটির কথা আসছে, তখন সেখানে তারা বেঁকে বসছেন। যখন চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য উচ্চকক্ষের পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা আসছে, তখন তারা সেখান থেকে সরে এসেছেন। যেনবা এই রাষ্ট্রটি তার একটা ভাঙ্গা পা নিয়ে চলছে, সেই ভাঙ্গা পায়ে তারা ব্যান্ডেজ করেছেন, তারা স্যাভলন দিয়েছেন, কিন্তু হাড়টাকে যে জোড়া লাগাতে হবে সেই জায়গাটাতে এসে তারা বেঁকে বসেছেন। তাদের কথা হলো, আমরা ব্যান্ডেজ করেছি, স্যাভলন দিয়েছি, এটাই যথেষ্ট, এটাই মেনে নাও, হাড়টাকে জোড়া লাগানো এতদূর পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই। আমরা এই জায়গায় স্পষ্ট করে বলি, মৌলিক সংস্কারের প্রশ্নে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কোনো ছাড় দেবে না। সংস্কারের প্রস্তাবনা আলোচনাগুলো টেবিলের আলোচনার মাধ্যমে সমঝোতা হবে। রাজনৈতিক দলগুলো পরস্পরের বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে সংস্কারের প্রস্তাবনাগুলোকে এক্সিকিউশনের পথে যাবে, সেটাই আমাদের প্রত্যাশা। আর যদি মৌলিক সংস্কারকে বাধাগ্রস্ত করা হয়, মৌলিক সংস্কার বিহীন জুলাই সনদের দিকে আমাদেরকে অগ্রসর করার কথা ভাবা হয়, তাহলে বাংলাদেশের জনগণের যে প্রত্যাশার জায়গাগুলো আছে সেগুলো পূরণ হবে না। সেক্ষেত্রে টেবিলের বাইরে মাঠ পর্যায়ে সংস্কারের এজেন্ডাকে ঠিক করার পরিস্থিতি যদি কেউ তৈরি করে, আমাদের